30 মিনিটের পথ কয় ঘন্টা এসেছেন? 2.5 ঘন্টা। তার মানে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটি আমাদের বুঝতেই হবে। মামলার কথা বলছিলাম আমরা, মামলা ছাড়াই গ্রেপ্তার, খুব প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা, পাশে না পাওয়া, বিএনপির চাইতে আসলে ভালো কেউ বলতে পারবে কিনা, হয়তো এই সময়টাতে এসে আমরা সেই প্রশ্ন রাখতেই পারি। একটু বলবেন, এখন আসলে 5 আগস্টের পরবর্তী সময়টাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? 5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। আপনি যে রিপোর্টটা আমাদের টকশোর আগে শোনাচ্ছিলেন, আপনি নিজেই দেখেন 947টা খুন, ছিনতাইয়ের কবলে পড়ে 16 না 18 জন মৃত্যুবরণ করেছে। ছিনতাই তো অনেক বেড়ে গেছে ঢাকা শহরে। চুরি, ডাকাতি, এমন কোনো স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না। প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে হয় শাহবাগে বসছে, রাস্তা বন্ধ করছে, সায়েন্স ল্যাবে বসছে, রাস্তা বন্ধ করছে, আজকে বসেছে তিতুমির কলেজের স্টুডেন্টরা। আমি অবাক হয়ে লক্ষ্য করি আমাদের পরবর্তী প্রজন্ম, যারা আমাদের এর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে যাবে, সেই ছেলেমেয়েরা, তাদের মধ্যে এতটুকু মানবতা বোধ নাই, এতটুকু দায়িত্ববোধ নাই। তারা প্রতিটা দিন ঢাকা শহরের এক একটা রাস্তাকে চুজ করে এবং সেখানে বসে পড়ে পুরো সিটির মানুষকে তারা জিম্মি করে। আজকে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে নাই, আজকে কোনো অসুস্থ বৃদ্ধ মানুষ, তারা ভারী ব্যাগ, কারো হাতে, কারো কোলে সন্তান, কোনো মহিলা হয়তো প্রেগন্যান্ট, হাঁটছেন তো হাঁটছেন মাইলের পর মাইল, বিকজ পুরো সিটিটা স্ট্যান্ড স্টিল। আমার বাসা থেকে আপনার এই অফিস ম্যাক্সিমাম আপনি বললেন 30 মিনিট, 30 মিনিটের রাস্তা, সেটা আজকে 2.5 ঘন্টা। আমাকে ঢাকা শহরের সেই রামপুরা থেকে শুরু করে হেন কোনো রাস্তা নাই যেটা দিয়ে আমি আসলে ঘুরে আসি নাই। এটা তো হওয়ার কথা ছিল না। এবং প্রতিটা রাস্তায় প্যাকড জাম, প্রতিটা রাস্তায় অবস্থা। সো আমাদের পরের জেনারেশন, নতুন জেনারেশন, তারা কি জিম্মি কালচারের সঙ্গে পুরো হয়ে গেছে? আপনি 2.5 ঘন্টা কাটিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখেছেন? না, বিস্ময়কর তো নেই, বিস্ময়কর। কারণ এর মধ্যে অবশ্য একটা লম্বা সময় আমি ঘুমিয়েও গিয়েছিলাম। আমি জানি না আইন শৃঙ্খলা ওই সময়টুকু ছিল কিনা। কি মনে করছেন, ঠিক এই আন্দোলনটা যদি আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে কিংবা আওয়ামী লীগের আমলে হতো, এই ছাত্ররা রাস্তায় বসে এতক্ষণ আন্দোলন করতে পারতেন? প্রথমত ওনারা রাস্তায় বসতে সাহসী পেতেন না। যদি ওনারা সেই সময় কিছুটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেন, তাহলে এত বছর এই সরকার ক্ষমতায় থাকে না। 1, 2 হচ্ছে তারা তখন কোনো আওয়াজও দিতেন না। যেটুকু প্রতিবাদ ফেসবুকে হতো সেগুলো বট আইডি থেকে হতো, নিজেদের ফেক আইডি খুলে সেখান থেকে তারা প্রতিবাদ জানাতেন। রিয়েল আইডিতে যে সরকারের বিরুদ্ধে 2টো লাইন লিখবেন সেই সাহসও সেই সময় আমরা দেখি নাই। সো এই যে আজকে দেশটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এতে কিন্তু এই ইয়াং জেনারেশন তারাও তাদের ভূমিকা অস্বীকার করতে পারে না। এটাও তো সত্যি রুমিন ফারহানা, একটা দীর্ঘ সময় আসলে আমরা কোনো দাবি দাওয়া রাখতে পারিনি, আমরা কোনো ধরনের আন্দোলন করতে পারিনি, আমরা কি চাইছি সেই মত প্রকাশ করারও আমরা সুযোগ পাইনি। তনি, তার মানে কি এই যে আপনি গত 15 বছর করতে পারেননি, সেজন্য আপনি এখন 5 মাসে পুরো শহর অচল করে, পুরো শহরের মানুষ জিম্মি করে, আপনার যখন যেই দাবি নিয়ে ইচ্ছা রাস্তায় বসে যাবেন? প্রতিটা দাবি প্রপার জায়গায় প্লেস করার তো একটা উপায় আছে, একটা মাধ্যম আছে। শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অধিদপ্তর আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, যেই কলেজের শিক্ষার্থী তারা সেই কলেজের প্রশাসন আছে। আপনি সেই ভেন্যুগুলো এক্সস্ট না করে আপনি যদি মনে করেন যে আপনি হোস্টিং কালচারে চলে যাবেন, আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবে, এটা খুব ভালো কথা নয়। আর 2 হচ্ছে পুলিশের ব্যাপার। তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশে পদায়ন বা চাকরি হয় নাই, এবং তাদের সবাইকে সরিয়ে দিয়ে একেবারে নতুন করে আপনি ফ্রেশ সেট নিয়ে বসছেন, সেটাও তো সম্ভব না, তাই না? 2-2.5 লক্ষ পুলিশ সদস্য আছে পুরো দেশ জুড়ে। তো আপনি কি এই পুরো সদস্যদেরকে বাদ দিয়ে তো আসলে নতুন করে 1 লক্ষ বা 1.5 লক্ষ লোক নিয়োগ দেওয়া সম্ভব না। সো তাদেরকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। তারা চাইছে এই সরকারকে ব্যর্থ করতে, এবং সেটি তারা তাদের নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে করছে। তার মানে এটিও একটি বড় ষড়যন্ত্র। তার মানে আদৌ সেই শাস্তি কি নিশ্চিত করতে পারবো আমরা? দেখুন, আমরা পুলিশকে যদি একপাশে সরিয়েও রাখি, যারা এই গণহত্যার নির্দেশ দিয়েছে, যারা সেই সময়ে সামনে থেকে সেটা এক্সিকিউট করা এনশিওর করেছে, যাদের নিষ্ক্রিয়তা বা চুপ থাকা গণহত্যাকে ফ্যাসিলিটেট করেছে,
তাদের বিরুদ্ধে কি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পেরেছি? আমরা তো দেখলাম যে এই সরকার গঠিত হওয়ার আগেই আওয়ামী লীগের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে গেছে। কারো না কারো সহায়তায় তো তারা ইমিগ্রেশন ক্রস করেছে, বর্ডার ক্রস করেছে। কারো না কারো সহায়তায় তো তারা দেশের ওই পারে ভারতে চলে গেছে। কারো না কারো সহায়তা তো বটেই। কাদের সহায়তায় সেটাও কি গত 5 মাসে বের হয়েছে? খুবই অবাক কাণ্ড মনে হবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 16 তারিখ, 18 তারিখ এরকম কয়েকটা তারিখ দেখছিলাম যে হরতাল, অবরোধ ইত্যাদির দিকে তারা এখন যাচ্ছে এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। ধরুন এই কর্মসূচি পালিত হলো কি না হলো আমি সেই তর্কেই যাব না। এরা যে একটা কর্মসূচি ঘোষণা করতে পারছে, এটাই কি যথেষ্ট সাহসের পরিচয় নয়? এবং এই সাহসটা তারা জোগাড় করছে কোত্থেকে? সরকার যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে। সরকার তো তাদের পক্ষ থেকে বলছে এই ধরনের কোনো কিছু করতে দেওয়া হবে না, সেই সুযোগ নেই। সরকার তো সেটি বলবেই, কিন্তু আপনি একটি রাজনৈতিক দলের কর্মসূচি কি করে বন্ধ করবেন? এক, লিগ্যাল ওয়ে যেটা ছিল সেটা হলো রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন, মানে অবৈধ ঘোষণা করতে পারেন, যেটা জামাতকে করা হয়েছিল। কিংবা ধরুন আপনি তার বিরুদ্ধে কোর্টের আশ্রয় নিতে পারেন এবং কোর্ট কর্তৃক সেই রাজনৈতিক দলকে আপনি অবৈধতার কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করতে পারেন। অ্যাটলিস্ট তার কর্মকাণ্ডের উপর একটা স্টে অর্ডার আপনি আনতে পারেন কোর্ট থেকে। সেটাও কিন্তু এই সরকার করে নাই। 3 হচ্ছে আপনি গণভোটে দিয়ে দেন প্রশ্নটি, মানুষ সিদ্ধান্ত নেই যে তারা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চায় কি চায় না। 3টার একটাতেও কিন্তু সরকার যায় নাই। তার মানে কি আওয়ামী লীগ বাংলাদেশে এখনো নিবন্ধিত এবং মানে বৈধ একটি রাজনৈতিক দল। সো সে তার কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু এটাও আপনি বন্ধ করতে পারতেন যদি আপনি একটা অ্যাটলিস্ট সফল যদি নাও হন, মানুষের জনজীবনে মোটা দাগের স্বস্তি 5 মাসে এনশিওর করতে পারতেন। তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন যেভাবে গর্ত থেকে মাথা বের করছে, এই গর্ত থেকে মাথা বের করবার সাহসী আওয়ামী লীগ দেখাতে পারে। এটাও সত্য যে 15 বছরের একটা ট্রমা থেকে তাদেরকে বের করে আনতেও সময় লাগবে। এই জন্য তাজ ভাই যে কথাটি বলছিলেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো অল্টারনেটিভ হয় না। কেন হয় না আমি একটা একটা করে কারণ বলি। এক হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট একটা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, 5 বছর, সে ফর এক্সাম্পল 5 বছর। এই 5 বছরে সে মানুষকে যতটুকু সেবা দিতে পারবে, যতটুকু স্বস্তি দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, তার উপরে নির্ভর করে 5 বছর পরে তার ভাগ্যে কি থাকবে। যদি সে ভালো পারফর্ম করতে পারে সে মানুষের ভোটে আসবে। সো তার নিজের এক ধরনের তাড়না থাকে, যেটা কারণে সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন কিংবা বাজার নিয়ন্ত্রণ বলেন, প্রতিটা ক্ষেত্রে সে চেষ্টা করে তার যতটুকু সম্ভব তার সবচেয়ে ভালোটা পারফর্ম করতে। কিন্তু এই যে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো, তারা কিন্তু আসলে রাজনীতি করবে না, করে না। তারা একটা টাইমিং এর জন্য আসে, তাদের তেমন জবাবদিহিতাও থাকে না, আবার তারা ফেল করলে তাদেরকে মাসুলও দিতে হয় না। ধরুন আজকে নির্বাচন হয়ে গেলে মানে এই সরকার যতই ফেল করুক, উপদেষ্টাদের নামে নিশ্চয়ই মামলা হবে না, উপদেষ্টাদের তো নিশ্চয়ই এটার জন্য কোনো মাসুল দিতে হবে। তারা তো ভোটে দাঁড়াবে না যে মানুষ তাদেরকে ভোট না দিয়ে বা নির্বাচনে ফেল করিয়ে দিয়ে তার জব দেবে। সো তারা সেভাবে বিষয়টাকে নিচ্ছেই না। না হলে আপনি আমাকে বলেন, প্রতিদিন কোথাও না কোথাও রাস্তা বন্ধ হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কিন্তু আমরা কিন্তু পুলিশকে বা প্রশাসনকে কোনো হেলদোল দেখছি না। কেন দেখছি না? বিকজ আমি দেখছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হাসি হাসি মুখে মাঝে মধ্যে মিডিয়াতে কথা বলেন, কিন্তু আমি এরকম ইনএফিশিয়েন্ট অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী, আপনি মন্ত্রীর পদমর্যাদায় যেহেতু উনি আছেন, আমাদের হিস্ট্রিতে আসে নাই। উনি সত্যিই খুবই অথর্ব এবং আমার মনে হয় যে সরকার যদি আরেকটু বেটার স্বস্তি মানুষকে দিতে চায়, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত। তার জায়গায় কিছুটা শক্ত এবং কিছুটা ফার্মলি যিনি তার ডিউটি এক্সিকিউট করতে পারেন, তাকে ভূমিকা তো আছেই। কিন্তু একই সঙ্গে এটা তো একটা পুরো সিস্টেম, এই সিস্টেমে অংশীদার আরও অনেকেই। সো তাদের সকলের একটা দুষ্টচক্রের সম্মিলিত প্রয়াস না থাকলে এটা হতো না। ডে 1 থেকে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আমাদের গণমাধ্যম মন্ত্রী যিনি ছিলেন আর কি, আরাফাত, তারপরে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নওফেল, কেউ কিন্তু নেই। অথচ ওনারাই কিন্তু ফোরফ্রন্টে ছিলেন পুরাটা অভ্যুত্থানের সময়, তারা কেউ নেই, পালিয়ে গেলেন। এটা কি শুধু পুলিশের সহায়তা? না,
তারা যে বর্ডার পার হয়েছেন এখানে আর অনেকের সহায়তা জড়িত, এক। দুই হচ্ছে তারপর আমরা দেখলাম একটার পর একটা মামলা হতে, সেই মামলাগুলো যার বিরুদ্ধে ব্যাংক চুরির লুটের মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হয়ে গেল খুনের মামলা, আর যার বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হয়ে গেল ভিন্ন কিছু একটা মামলা। এক একজনের বিরুদ্ধে 200-300 করে মামলা না হয়ে একেবারে সত্যিকার অর্থে যেই মামলাগুলোর মানে ওজন আছে এরকম একটা দুটা তিনটা মামলাই মোর দেন এনাফ, শত শত মামলা হওয়ার প্রয়োজন ছিল না। এখন এই মামলাগুলো ট্রায়ালে যাবে, ট্রায়ালে গেলে এই মামলাগুলো ম্যাক্সিমামের মানে যদি মোটা দাগেও ন্যায় বিচার হয় মামলাগুলো কিন্তু টিকবে না, অথচ এরা প্রত্যেকে দোষী, এরা প্রত্যেকে দায়ী, এবং এই রেজিমটা 15 বছর টিকেই ছিল এদের নানান ধরনের সাহায্য নিয়ে, কিন্তু মামলাগুলো তাহলে টিকবে না। শাস্তি আমরা নিশ্চিত করব কি করে? That is the question. That is the question. That is the $1 million question. সে কারণেই যখন নির্বাচনের প্রশ্ন উঠলেই আমরা এই ছাত্র বা জেন জিকে বলতে শুনি যে আগে বিচার হবে তারপরে নির্বাচন।